আমরা যখন কাজ করি কোথাও দেখবে যে নির্দেশকের নাম যায় না, খুব সচেতন ভাবে এটা সিদ্ধান্ত, সেটা প্রথম থেকেই, সেটা লক্ষণেই বলো, সেটা উত্তরাধুনিকই বললো, এটাই বলো, যায় না নির্দেশকের নাম। নির্দেশক আছে, নির্দেশক নেই তা, নির্দেশনা একজন করে, কিন্তু এই যে নির্দেশকের নামটা বোল্ডে যাবে আর কারোর নাম যাবে না, এটা একটা হায়ারার্কিক অবস্থা। ডিরেক্টরের আধিপত্য তৈরি হয়, সেখানে একটা অথরিটেরিয়ান ঝোঁক তৈরি হয়, আমার কাজ ওটা, আমি এরকম আদপেও কোনো ক্লেম করি না, এটা আমার কাজ না, এটা আমাদের কাজ, আমরা সকলে যার যেখানে কন্ট্রিবিউশন করার ক্ষমতা সে সেখানে কন্ট্রিবিউট করেছে। যে কস্টিউম করতে পারে ভালো, সে কস্টিউম করার চেষ্টা করেছে। যদি নাম যেতেই হয় তাহলে তাকে সবাইকে নাম যেতে হবে, মানে কবে কোন দিন একটা এটা ঠিক হলো যে এই কাজটা হচ্ছে সব থেকে জরুরি কাজ, কারণ তার আধিপত্য প্রতিষ্ঠা হয়েছে, দলগুলো সেভাবে ফাংশন করতো, সেই জন্য নির্দেশকের নামে নির্দেশকের দল হতো। এটা ডিরেক্টলি কনফ্লিক্টিং আইডিয়াটা, মানে আমি একই সাথে বলছি দল, আবার একই সাথে বলছি বিভাসবাবুর দল। বিভাসবাবু তাহলে কে? মানে আগে ছিল একজন নায়ক, যখন কমার্শিয়াল বোর্ডে মালিক, দলের মালিক, দলের নায়ক, দলের ম্যানেজার, এরকম ছিল। সেই সিস্টেমটাকে বদলে হলো ডিরেক্টর, তার আধিপত্য প্রতিষ্ঠান, এই পর্যন্ত। ডিপ রুটেড ফিউডাল, এইটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমি ফিউডালিজমের এগেনস্টে কথা বলেছি গ্রুপ থিয়েটারে দাঁড়িয়ে, কিন্তু গ্রুপ থিয়েটারের নিজস্ব স্ট্রাকচারটা, ইনফ্রাস্ট্রাকচারটা ইজ হাইলি ফিউডাল, সেখানে অন্য কেউ প্রায় কথাই বলতে পারে না, ওই যেরকম বললাম। তারপরে ওই ইনফ্রাস্ট্রাকচারটা কোনো বদল ঘটছে না, কিন্তু সেটা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটা সেম থেকে যাবে, সেটার কোনো বদল ঘটবে না। কিন্তু আমরা আমাদের রেটরিক গুলোর অল্প অল্প করে খাপ ছাড়া করে বদল করার চেষ্টা করি। ওই হঠাৎ যেরকম বললাম যে ব্রাত্য ফ্র্যাঞ্চাইজি ইত্যাদি কথা ইত্যাদি, শেষ পর্যন্ত ব্রাত্যজনেরই, মানে ব্রাত্যই সেটা। আমি তো একটা সময় মজা করেই জিজ্ঞেস করেছিলাম জনটাকে, ব্রাত্যকে তো চিনি, তাহলে জন বলেও কি কেউ আছে? না, জন জনগণ আর কি, সুতরাং একজন এবং জনগণ, উনি এবং জনগণ, এটা সকলের ক্ষেত্রেই সত্য। চেতনা অরুণ বাবুর দল, অন্য থিয়েটার বিভাস বাবুর দল, নান্দিকা আগে ছিল অজিতেশ বাবুর দল, তারপরে হলো সেটা রুদ্রবাবুর দল, এবং ওই ডিরেক্টলি কনফ্লিক্টিং, দুজন তো থাকতেই পারবে না। যতবার এরকম আর একজন মানুষ উঠে এসছে তখনই তার সাথে সংঘাত হয়েছে, এই কারণে সংঘাত হয়েছে, মানে একজন তো মালিক তো কেউ একজন, তার অজিতেশ বাবুর সঙ্গে সংঘাত, সমস্যা, ভেঙে যাওয়া। থিয়েটার ওয়ার্কশপ তৈরি হওয়া, অশোক বাবু বিভাস বাবু সংঘাত, ভেঙে যাওয়া। কোন কালেকটিভ, এটা অ্যাবসলিউটলি একটা মিথ্যাচার। কিসের কালেকটিভ? কোন কালেকটিভ? কোন ইতিহাসে উঠে এসছে যে জগন্নাথের সেটটা যখন লাগানো হতো কে গোডাউনের থেকে ঘাড়ে করে নিয়ে আসতো সেই মালগুলো, কাঠগুলো? কোন ইতিহাসে সেটা থাকবে না, অ্যাকনলেজড হবে না। কারণ আমরা ঠিকই করে নিয়েছি আসলে নির্দেশনার কাজটা খুব জরুরি কাজ, যে ঘাড়ে করে মালটা নিয়ে আসছে সকালবেলা গোডাউনের ঘরে গিয়ে, এবং তুমি অভিনয় করে উদ্ধার করছো, তারপরে আবার সেই সেটটা খুলছে এবং রাত্রি 11:30টার সময় সে ঘাড়ে করে নিয়ে গিয়ে দলের গোডাউনে ঢোকাচ্ছে। গ্রুপ থিয়েটারের ইতিহাসে তার কোনো অ্যাকনোলেজমেন্ট নেই। তার কারণ অ্যাকনোলেজমেন্ট নেই, ডিপ রুটে করে গিয়ে রাজনৈতিক ভাবে তারা এক্সপ্লয়টেটিভ, তারা বুর্জোয়া এবং ফিউডাল। এই যে বললাম শ্রমের সাথে ডিরেক্টলি সংগত, শ্রম দেয়, বুদ্ধিটা তো আমার, আমি তো বুদ্ধি খাটাই। ডিরেক্ট এনলাইটেনমেন্টের পরবর্তী সময় ইউরোপের যে বুর্জোয়াদের অবস্থান, সেই অবস্থান, অর্থাৎ শ্রমের থেকে বুদ্ধি অনেক বড়, আমি বুদ্ধি খাটিয়ে সব করে ফেলতে পারি, এবং সেটা দিয়ে জাস্টিফাই করি আমার পুঁজির গ্রোথকে। ইউরোপে জাস্টিফাই করা হয়েছে তো এই বলে, এই যে যখন সংরক্ষণের প্রশ্ন আসে তখন তো এই প্রশ্নেই আটকায়, কিন্তু সংরক্ষণ কেন হবে? মানে মেধার তো আমাদের রয়েছে, আমরা মেধার জোরে পাই। এটার বাইরে গিয়ে থিয়েটার বা যে কোনো আর্ট কিভাবে প্র্যাকটিস হবে? একজন তো নির্দেশক, তার বুদ্ধি, তার ডিজাইন, তার এই যে একটা টেক্সট বা যেভাবেই আমি জিনিসটাকে দেখি না কেন, তার তো প্রয়োজন রয়েছেই নিশ্চয়ই। তো এটার বাইরে সেটাই এইটা কেন বলা হবে যে সেটাই একমাত্র, সেটাই সব থেকে জরুরি? এই হায়ারার্কিটা কে সেট করে দিল? সেটা কায়েমি স্বার্থে তারা সেট করেছে।
যেরকম নির্দেশনা কেউ না দিলে থিয়েটার হবে না, ঠিক সেরকমই দলের ঘরে এসে কেউ চাটা যদি না দেয় তাহলেও তো হবে না। কে ঠিক করে দিল যে এইটা বেশি জরুরি? এটা প্রতিষ্ঠিত হায়ারার্কি। এটা তো আনন্দবাজারে বিজ্ঞাপন যাবে, একটা বিজ্ঞাপন দিতে প্রায় ৬,০০০ টাকা খরচ পড়ে, তারপরেও নির্দেশকের নাম বললে ছাপতে হবে, না ছাপলে নির্দেশকের মশা হয়ে যাবে, অভিমান হবে। কেন? কেন? দিনের পর দিন যে আলো করছে, যে সেট করছে, যে অভিনয় করছে, যে আসার টিকিটটা দেখে বসাচ্ছে, তার কন্ট্রিবিউশন কি কম? ধরো একাডেমিতে যে কালু আদা সারা জীবনটা একাডেমিতে কাটিয়ে দিল, সে থিয়েটারে কি কম সার্ভ করেছে? কেন কম সার্ভ করেছে? আমি নির্দেশক বলে আমার ক্লেম হয়ে গেল আমি তার থেকে বেশি থিয়েটার সার্ভ করেছি। সে ক্রিয়েট করেছে। নাও দেয়ারফর দেন ক্রিয়েটিভিটির প্রশ্ন চলে আসে। এই ক্রিয়েটিভিটি বলতে তাহলে আমি কি বুঝবো? সেটা কে ঠিক করে দিচ্ছে? এটা হচ্ছে বুর্জোয়া এস্থেটিক্স এর ধারণা। কোনটা ক্রিয়েটিভ ওয়ার্ক, কোনটা ক্রিয়েটিভ কাজ? এইটা ক্রিয়েটিভ কাজ, ওটা ক্রিয়েটিভ কাজ না, ওটা মেয়ার ক্রাফট লাগে। কিন্তু বুর্জোয়া ঠিক করে দিয়েছে কোন একজন। কেন? তাকে ওটা দক্ষতা অর্জন করতে হয়নি যে তুমি যখন এতে আসো আমি পারবো না তো কাজটা করতে, আমি পারবো নাকি কাজটা করতে? এই যে যারা প্রম্পটারের কাজ করতো, পারবো নাকি? এই যে বান্টিকে যদি আমি বলে দিই যে পাবলিক বোর্ডের থিয়েটার হচ্ছে, প্রম্পট করবে, পারবে করতে? পারবো না। দক্ষতা লাগে, শিখতে হয় কাজটা। এস্থেটিক্স এর আন্ডারস্ট্যান্ডিং লাগে, যে কখন তাকে ডায়ালগটা ডেলিভারি করার জন্য কখন শোনাতে হবে, কোথায় তাদের কন্ট্রিবিউশন কোথায়, কোথায় অ্যাকনলেজড হয়েছে? ডিপলি হায়ারার্কি। আমি ডিরেক্টর 4টে লোককে জুটিয়েছি এই ভাবনাতে রয়েছে, আমি আসল কাজটা করি, বাকি কাজগুলো যে কেউ করে দিতে পারে। তার ফল ভুগেছে বাংলা থিয়েটার। বাকি কাজগুলো যে কেউ করে দিতে পারে, এইটা তারাও বুঝেছে, যারা করে তারাও আস্তে আস্তে সেটা বুঝেছে। ক্রমশ সেটা কাজটা করতে 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 একটা অদক্ষতা জন্মেছে প্রবলভাবে। দক্ষতা লাগেই না আর। বাংলা থিয়েটার শুধুমাত্র একটা বুদ্ধির থিয়েটার হয়ে উঠতে চেয়েছে, যেটা অসম্ভব বোকা। বুদ্ধির কোনো ছাপ সেখানে নেই, কুপমণ্ডুক। কারণ কোথায় চলে গেছে সারা পৃথিবী, সারা ভারতবর্ষের নানা প্রান্তে কি ধরনের কাজ হচ্ছে তার জানার চেনার কোনো ইচ্ছেই নেই। কারণ অসম্ভব আত্মগরিমা, আত্মশ্লাঘা, ওই একই আত্মশ্লাঘা। আমি নির্দেশক, আমার নাম বোল্ডে যায়, সৌমিত্রর নামও বোল্ডে যেত, আমি সেই লিগাসি বহন করছি, এই তো বহুরূপী, এই তো নান্দিকা, শেষ। বাংলা থিয়েটার বলে কিছু প্রায় অলমোস্ট কিছু প্রায় এক্সিস্ট করে না। তোমার যদি ভারতবর্ষের অন্য কোনো জায়গা থেকে সিরিয়াস কোনো থিয়েটারের দর্শক তোমার বন্ধু আসে, এসে যদি বলে যে ভাই একটা কোনো থিয়েটার দেখবো, সাজেস্ট করো, ইউ ওন্ট বি এবল টু সাজেস্ট, সাজেস্ট করতে পারবে না। প্রত্যেক দিন 6টা থিয়েটার হচ্ছে কিন্তু কলকাতায়। গিরিশ মঞ্চে একটা হচ্ছে, একাডেমিতে একটা হচ্ছে, শিশির মঞ্চে, নবীন্দ্র সদনে, নানা জায়গায় থিয়েটার হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে। তুমি একটা থিয়েটার সাজেস্ট করতে পারবে না, এত খারাপ। সকলে জানি আমরা কত খারাপ। বিজ্ঞান টিজ্ঞান হানা টানা বলে এসব হয়েছে। প্রত্যেকটা জিনিস আজ এইসব বাজে কথা বললে হবে নাকি? মানে ছ্যাবলামো হচ্ছে। দেবশঙ্কর হালদার একজন 10টা নাটক করছে, কি বিজ্ঞান হয় নাকি? ইটস ইম্পসিবল, করা সম্ভবই না। না, যদি এভাবে জিনিসটাকে দেখা যায় জয়রাজ, সেটা হচ্ছে যে এই যে বোর্ড থিয়েটার, কমার্শিয়াল থিয়েটার, হ্যাঁ, যদি দেখা যায় যে সেই সময়ও তো স্টার একজন অভিনেতা, সে নানা রকম জায়গায় অভিনয় করতো, একটা 2টো 3টে হয়তো করেই থাকতো। যদি এরকমভাবে আজকের এই সোকল বাংলা থিয়েটার প্র্যাকটিশনার দেখে যে আমরা একটা কোথাও থিয়েটারকে
একটা কমার্শিয়াল স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করছি, সো দ্যাট যারা থিয়েটার করে, আমি কথাটা এই কারণে বলছি কারণ ব্রাত্য এক্স্যাক্টলি কথাটা ক্লেম করছে। ব্রাত্য ক্লেমটা হচ্ছে যে আমি যখন বা আমরা যখন থিয়েটারকে কমার্শিয়ালাইজেশন করে মানুষকে থিয়েটার দেখতে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছি, তখন ঠিক অন্যদিকে দাঁড়িয়ে একদল লোক সেটাকেও ক্রিটিসাইজ করছে। অর্থাৎ দেবশঙ্কর যে আজকে 8টা-10টা নাটক অভিনয় করছে কারণ মানুষ বেঙ্গলের সঙ্গে দেখতে চাইছে এবং উত্তম দেখতে চাইতো। বাজে কথা, আমি ডিরেক্টলি অস্বীকার করছি কথাটা। এটা আসলে একটা বড় পরিকল্পনা এবং ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি, যেখানে খুব সুচারুভাবে বাংলা থিয়েটারকে ধ্বংস করা হয়েছে। এসব কথা বলে প্রথম ধ্বংস করা হয়েছে কমার্শিয়াল থিয়েটারটা, আমরা তুলে দিয়েছি এই গ্রুপ থিয়েটারের লোকজনরা এসে, তারপরে আমরা গ্রুপ থিয়েটারটাকেও তুলে দিয়েছি। এখন আর কোনো কিছুই নেই আসলে, এটা বাজে কথা। কটা শো হয় একটা নাটকের? কটা শো হয়? কত টিকিটের দাম থাকে? 5 বছর আগে টিকিটের কি দাম ছিল? এর কোনো সমীক্ষা আছে? কেউ করেছে সেটা যত্ন করে? আমি যখন থিয়েটার করা শুরু করেছি সেই সময় 96 সাল, 97 সাল, 98 সাল, 99 সাল পর্যন্ত 5 টাকা দিলে একাডেমিতে থিয়েটার দেখা যেত দোতলায় বসে। আজকে একটা থিয়েটারের টিকিটের দাম হচ্ছে 300 টাকা। কেন দেখতে যাও? কেন দেখতে যাও? এবারে তারা কি বলছে, তুমি তো মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখো 300 টাকা, তাহলে তোমার অডিয়েন্স, তাহলে কমিটমেন্টের কথা বলো না। আমি তো পাই 30 টাকা দিয়ে দেবকে দেখতে পাই যে কোনো সিনেমা হলে মফস্বলে গিয়ে। এন্টারটেনমেন্টের প্রশ্ন যদি থাকে, আমাকে বেটার এন্টারটেন করবে, আমি 30 টাকা দিয়ে দেবেন এ দেখবো। তাহলে তুমি তুমি নিয়ে আসছো আমাকে কোনো একটা রাজনীতির কথা বলে, সেটার প্রতিশ্রুতি দিচ্ছ। অ্যাকচুয়ালি হাই আর্ট করছো, প্রতিশ্রুতি দিচ্ছ। তুমি দেব নও, তুমি জিত নও, এটার প্রতিশ্রুতি আছে বলে তুমি নিয়ে গিয়ে তুমি আমার 300 টাকা খসাচ্ছ। যে 300 টাকা প্রোভাইড করতে পারবে এরকম লোকই তো দেখবে, চ্যাংড়ামোর কথা না। 200 টাকা টিকিটের দাম, 300 টাকা টিকিটের দাম করে তারপর তার ফলে কি হয়েছে? হয়েছে যেটা, যে ধরো 2000 সাল পর্যন্ত যখন তিস্তাপাড়ের বৃত্তান্ত এরকম নাটক যখন হচ্ছে, অন্তত পক্ষে 150টা পর্যন্ত শো হতো। তুমি একটা সমীক্ষা করো, সব থেকে সাকসেসফুল নাটকের কটা শো হয়? 30টা, 35টা? কোথায় নেমে এসছে? একটা খোঁজ নিয়ে দেখো, চাক ভাঙা মধুর কত শো হয়েছিল, মানিক সংবাদ কত শো হয়েছে, জগন্নাথ কত শো হয়েছে, জুলিয়াস সিজারের শেষ 7 দিন কত শো হয়েছে, শয়েক গেল যুদ্ধে কত শো হয়েছে, মাধব বালাঞ্চ কন্যা কত শো হয়েছে? শো নেই। এই যে আমি বলছি বড় অডিয়েন্সের কাছে পৌঁছেছি, মিথ্যে কথা। আমি অডিয়েন্সকে ছোট করে দিয়েছি, রেস্ট্রিক্টেড করে দিয়েছি। যে টাকা ফেলতে পারবে সে কাজটা দেখতে পাবে, যে টাকা ফেলতে পারবে না সে এক্সক্লুডেড। এবং এর ফলে হয়েছে যে আমরা ডিরেক্টলি সেটা সাফার করি, যে একটা গোটা প্রজন্ম তৈরি হয়েছে যারা থিয়েটারটা দেখে না। থিয়েটার বাঁচিয়ে রাখো তো ইউথ, থিয়েটার দেখে না, তারা দেখবে কি করে? দেখবে একটা কলেজের ছেলেতে আমরা বন্ধ করে দিয়েছি তার থিয়েটার দেখার রাস্তা, কোথাও হয় না। এবং অশিক্ষার সুযোগ নিচ্ছে, ইনফরমেশন নেই তার সুযোগ নিচ্ছে, সব বললে হবে নাকি? তুমি ব্রডওয়েতে যাও, তুমি ওয়েস্ট এন্ডের থিয়েটার দেখতে যাও, সেখানে ডিরেক্টলি তুমি স্টুডেন্ট কার্ড দেখালে ডিসকাউন্ট পাবে, তার ব্যবস্থা রয়েছে। যে কোনো থিয়েটার সিট রিজার্ভ করা থাকে। ফ্যান্টম অফ দি অপেরা সারা বিশ্ব দেখার জন্য মুখিয়ে রয়েছে, যেটা 25 বছর ধরে চলছে, 30 বছর ধরে চলছে। লা মিজারেবল, প্রচুর দাম একটা টিকিটের। তুমি যে মুহূর্তে স্টুডেন্ট কার্ড নিয়ে গিয়ে ফেলবে, 10% টাকাতে সেই টিকিট তুমি পেয়ে যাবে। আমি স্টুডেন্ট, কাজটা দেখতে চাই, এনকারেজমেন্ট। কোথায় ব্যবস্থা আছে আমাদের সেরকম? ব্যবসা করছি না, কমার্শিয়াল করছি বলে ব্যবসা করছি, কমার্শিয়ালও করছি না। আমার ব্যক্তিগত মুনাফার দিকে আমি ঝোঁক নিয়েছি। হতে পারে নাকি একটা কাজ ভালো কাজ, মানের কাজ? বিজ্ঞান যদি, আমি নিজে বলছি বিজ্ঞান, লোকজনকে শেখাচ্ছি স্তানিস্লাভস্কি মেথড অ্যাক্টিং, কি করে করবে একজনকে?
হাউ ইজ দ্যাট পসিবল? কোথায় থাকবে ওই মেমোরি ব্যাংক? প্রলিফিক তো একটা ব্যবস্থা করেছেন, সিরিয়াল করব, এইটা করব, সেইটা করব করে একটা স্টার সিস্টেম, কারণ আনন্দবাজার বলে দিচ্ছে সে স্টার, সে স্টার। আনন্দবাজারে তৈরি করব। আনন্দবাজারের সঙ্গে ভেঙ্কটেশের যখন টার্ম ছিল তখন বললো ভেঙ্কটেশের সমস্ত ছবি 8 পায়, 10-এ 8, 10-এ 9.5। বুনুয়েল বানালে কত দিত? অরিন্দমশীল 10-এ 9। তো গোদার কত দাঁড়ে নাম্বার দিচ্ছে, এই আমি জানি অদ্ভুত ঠিক করে দিচ্ছে। বাঙালির সমস্ত জিনিসপত্র তারা ঠিক করে দেয়, যাবতীয় কিছু, কোনটা ভালো কোনটা মন্দ, এইটা ঠিক এইটা ভুল চলছে। তারা বলে দিল কোনো একটা দিন তাদের কারোর মাথায় এলো এবং তারা বলে দিল যে মানে উৎপল দত্ত, সৌমিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, ঠিক সেরকম হচ্ছে ব্রাত্য বসু, কৌশিক সেন, সুমন মুখোপাধ্যায়। চলছে, বাঙালিও ভাবলো হ্যাঁ এটাই। মানে দেশ পত্রিকা প্রচ্ছদ করলো শম্ভুমিত্র, দেবশঙ্কর হালদার, উত্তম কুমার দেব, এটা দেশ পত্রিকার প্রচ্ছদে এসছে। এর থেকে অশ্লীল আর কিছু হতে পারে নাকি? এরকম একটা প্রচ্ছদ, এরকম একটা ইকুয়েশন তৈরি করা। এই যে আমি ইকুয়েট করছি শম্ভুমিত্র, দেবশঙ্কর হালদার, উত্তম কুমার দেব, এবং সেই লিগাসি থেকে হচ্ছে দেবশঙ্কর হালদার, অনির্বাণ ভট্টাচার্য, সর্বনাশ হয়ে গেল। এবং কেউ কিছু বলছেও না এইরকম ভাবে যে ইকুয়েট করছে সেটা, এটা অশ্লীল, ক্ষমার অযোগ্য অপরাধ চলছে।